অলিগলিতে ব্যানার ফেস্টুনে ঈদ উৎসবে রাজনৈতিক রং, নতুন উদ্যম ও ছকের ভোটের মাঠ গোছাতে ব্যস্ত দলগুলো। বিএনপি নেতাদের সঙ্গে খালেদা জিয়ার ঈদ শুভেচ্ছা বিনিময়, ভোটের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ। আয়তনের সাথে পাল্লা দিয়ে বাড়ছে রাজধানীর জনসংখ্যা, ভয়াবহ দুর্যোগের শঙ্কা, বিকেন্দ্রীকরণ অথবা রাজধানী স্থানান্তরের তাগিদ। ঢাকাকে চতুর্পাশে কিভাবে নগরায়ণ পরিকল্পিত নগরায়ণ করা যায়, সাভার, কেরানীগঞ্জ, এদিকে রূপগঞ্জ, এগুলিকে কানেক্ট করে তাহলে ঢাকামুখী স্রুটটাকে বিভিন্ন দিকে সেন্ট্রালাইজ তৈরি করে দেয়। এবং হাওড়ের জমি উর্বর গোচারণ ভূমি, মৎস্য চাষ ও আবাদের পাশাপাশি পশুপালনে বদলে যাচ্ছে প্রান্তিক অর্থনীতি। সবাইকে ঈদ মোবারক, স্বাগত। এখন সকালে শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছে গালিব ইবনে রিয়াজ। পবিত্র ঈদ চট্টগ্রামের রাজনীতির পালে জুগিয়েছে নতুন হাওয়া। 5 আগস্টের পর যে নয়া রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে তাতে ঈদ দিয়েছে নতুন উদ্যম, ছড়াচ্ছে উত্তাপ। বিএনপি জামায়াত সহ দীর্ঘদিন রাজনীতির কেন্দ্র থেকে দূরে থাকা নেতারা পরিবর্তিত পরিস্থিতিতে নতুন পরিকল্পনা নিয়ে ভোটের মাঠ গোছাতে ব্যস্ত। নগরীর প্রধান ঈদ জামাত থেকে শুরু করে পাড়া মহল্লার ব্যানার ফেস্টুনে তাদের উপস্থিতি এবারের ঈদকে দিয়েছে রাজনৈতিক রং। আরও জানাচ্ছেন ফয়সাল করিম। নগরের জমিয়াতুল ফালার ঈদ জামাতের সামনের সারির দৃশ্যপটে নতুন মুখের ছড়াছড়ি। সোমবারের এই ঈদগাহ ময়দান জানান দিচ্ছে চট্টগ্রামের রাজনীতির ময়দানেও এখন নতুন চরিত্রের আবির্ভাব, যাদের অনেকের কাছে গত বছরও হয়তো এমন দৃশ্য ছিল কল্পনাতীত। তবে রাজনীতির আজব খেলায় যে হিসেব পাল্টে গেছে, সেই পাল্টানো পালে হাওয়া দিচ্ছে এবারের ঈদ, যাকে কেন্দ্র করে গতি পেয়েছে নির্বাচনের মাঠ গোছানোর আয়োজন। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম ও ডাক্তার শাহাদাত হোসেনের সাথে এবারের প্রধান ঈদ জামাতে দেখা যায় বিএনপির অনেক নতুন পুরনো মুখকে। সাথে জামাত নেতাদের সরব উপস্থিতিও ঈদের ময়দানে ছড়িয়েছে রাজনীতির উত্তাপ। দীর্ঘদিন রাজনীতির কেন্দ্র থেকে দূরে থাকলেও এবারের ঈদ তাদের জন্য নিয়ে এসেছে নতুন বার্তা। বড় ধরনের বিঘ্ন ছাড়া এবার পরিপাটিরা রোজা রমজানও হয়েছে এবং নির্বিঘ্নে ঈদটাও আমরা সম্পন্ন করলাম। এটার জন্য আল্লাহর দরবারে হাজার শুকরিয়া এবং দেশবাসীকেও ঈদের শুভেচ্ছা। ভোটের অধিকার রক্ষার সংগ্রামে আমাদেরকে অবশ্যই সবাইকে ঐক্যবদ্ধভাবে সামনে দ্রুত সংস্কার করে একটা দ্রুত নির্বাচন দিতে হবে এবং এই ভোটের অধিকারের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়ে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার যাতে প্রতিষ্ঠা করতে পারে। সমস্ত ভেদাভেদ এবং সমস্ত হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আগামী দিনে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেই স্বপ্ন বাস্তবায়ন করার আজকে অঙ্গীকার করার আহ্বান জানিয়ে আপনাদের আবারও ঈদ শুভেচ্ছা। অন্তর্বর্তী সরকারের দিনক্ষণ অনুযায়ী হলে ভোট বেশি দূরে নয়। নির্বাচনকে সামনে রেখে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা নিজেদের শক্তিশালী অবস্থান জানান দিতে তৎপর হয়েছেন নিজ এলাকায়। জনসংযোগের পাশাপাশি মোড়ে মোড়ে চোখে পড়ছে তাদের ব্যানার ফেস্টুন। এই দৌড়ে বেশ এগিয়ে বিএনপির তরুণ নেতৃত্ব, বিশেষ করে সদ্যপ্রয়াত চট্টগ্রামের ডাকসাইটে রাজনীতিবিদ বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমানের ছেলে সাইদ আল নোমান, বার্ধক্যে জর্জরিত সাবেক মন্ত্রী মীর নাসিরের ছেলে মীর হেলালের ব্যানার পোস্টারে ছেয়ে গেছে নগরের অনেক এলাকা। পিছিয়ে নেই আমির খসরু মাহমুদ চৌধুরী, আবুল হাশেম বক্করের মতো বিএনপির পুরনো নেতারাও। স্বপ্নের বাংলাদেশ পাইনি, অতএব আমাদের অনেক কাজ বাকি। এই ঈদও সবার জন্য সমান নয়। আমার জন্য হয়তো কিছুটা দুঃখের, আরো অনেকের জন্য আরো অনেক বেশি দুঃখের। তাই আমরা যারা যারা ভালো আছি তাদের চিন্তা করতে হবে সেই দুঃখী মানুষের কথা। গণতন্ত্রের জন্য, সংবাদপত্রের স্বাধীনতার জন্য, মানবাধিকার জন্য, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছে। এই আইনের শাসন যাতে প্রতিষ্ঠা করে একটি সুষ্ঠু নির্বাচনের দ্বারাই ফিরিয়েছে জনগণের মালিকানা, রাষ্ট্রের মালিকানা জনগণকে যাতে ফিরিয়ে দেওয়া হয়। চট্টগ্রামের মতো দেশের বিভিন্ন অঞ্চলেও ভোটের মাঠ গোছাতে ব্যস্ত বিএনপি, জামাত সহ বিভিন্ন দলের নেতারা। 5ই আগস্ট পরবর্তী সময়ে রাজনীতির এই উর্বর মাঠে নিজেদের জানান দিতে চলছে তাদের জনসংযোগ ও প্রচারণা। বিশেষ করে পোস্টার ব্যানারের ঈদ শুভেচ্ছায় জনতার মনে জায়গা করে নিতে চলছে প্রতিযোগিতা। ফয়সাল করিম, এখন চট্টগ্রাম।
ঈদের ছুটিতে পরিবার পরিজন নিয়ে ক্যাফে বা রেস্তোরাঁয় সময় কাটানো যেন নাগরিক জীবনেরই একটা অংশ। বিশেষ দিনগুলোতে পারস্পরিক সৌহার্দ্য বাড়াতেই এসব জায়গায় যান নগরবাসী। গত কয়েক বছরের তুলনায় এবার বিক্রি বেশ ভালো বলে জানিয়েছেন কফি শপ ও রেস্তোরাঁ ব্যবসায়ীরা। আরও জানাচ্ছেন সানি মৃধা। ঈদের ছুটিতে এভাবেই বন্ধুদের নিয়ে আড্ডায় মেতে ওঠেন কণিকা ও তার বন্ধুরা। ব্যস্ত জীবনে ফুরসত না মেলায় এমন মুখরিত আড্ডা হয় না বললেই চলে। তাই তো ঈদের এই ছুটিতে সুযোগ মেলায় একত্রিত হয়েছেন সবাই। আজকে অনেক ভালো লাগছে। নর্মালি তো এভাবে ফ্রেন্ডদের সাথে দেখা করার সুযোগও পাই না। এক একজন এক এক ভার্সিটিতে থাকে, এক একজনের পড়ালেখায় বিজি থাকি। আজকে অনেক ভালো লাগছে একসাথে। কণিকার মতো আরও অনেকেই ঈদের ছুটি উদযাপন করতে বন্ধু বান্ধব পরিবার পরিজন নিয়ে এসেছেন বিভিন্ন রেস্তোরাঁ ও ক্যাফেতে। গল্প আর স্মৃতি রোমন্থনে ব্যস্ত সবাই। একই চিত্র নগরীর 5 তারকা হোটেলেও। বাইরে তীব্র গরম থাকায় ঈদ বিনোদনের অনেকেরই প্রথম পছন্দ ছিল রেস্তোরাঁগুলো। আর একসাথে সময় কাটাতে পেরে উচ্ছ্বাসিত সবাই। ঢাকার যেই ভাইবটা, যেটা সারা বছর প্রচণ্ড জ্যামে থাকি, একটা খুবই গুমোট ভাব, একটা কনজেস্টেড ভাব, যেটা এখন একদমই নেই। পরিবার নিয়ে ঘোরার আনন্দটা আসলে অন্যরকম, কারণ আমরা যারা জব করি সাধারণত পরিবারকে সময় দিতে পারি না। সো ঈদের দিনটাই আসলে পরিবারের জন্য আমরা ফিক্স করে রাখি যে এই দিন আমরা পরিবারকে নিয়ে এদিক ওদিক যেখানে মজা সেখানেই ঘুরবো। ঈদ মানেই তো হচ্ছে এনজয়মেন্টের একটা ইভেন্ট। সো এখানে ফ্যামিলির সাথে, ফ্রেন্ডদের সাথে আউটিং, বের হওয়া, সাজুগুজু করা, এটা তো একটা পার্ট অফ অ্যান এনজয়মেন্ট। দীর্ঘ সময় পর এবার লম্বা ছুটি পেয়েছেন দেশবাসী। ফলে প্রতিদিনের জন্যই থাকছে আলাদা পরিকল্পনা। একই সাথে নগরীর রাস্তাঘাট নির্ঝঞ্ঝাট থাকায় সবার কণ্ঠেই ছিল স্বস্তির সুর। এখন প্ল্যান আছে একটু ফ্যামিলি, বাবা মা, আমার ফ্রেন্ড সবাইকে নিয়ে একসাথে ঈদ পালন করব। প্রতিদিন একটু ঘুরতে বের হবো। ফ্যামিলি সবাই মিলে নামাজে গিয়েছিলাম, দেন হচ্ছে নামাজ থেকে এসে আবার টুকটাক খাওয়া দাওয়া, যেটা ট্রেডিশনাল ফুডস থাকে, অ্যান্ড ফ্যামিলি ফ্রেন্ডস সবার সাথে মিট আপ করা। খুবই লম্বা ছুটি। আমার মনে হয় যে আমি বড় হওয়ার পরে এত লম্বা ছুটি প্রথমেই দেখলাম, কিন্তু ভিড় এজন্য ভয় পেয়ে আর কি ঢাকার বাইরে কোথাও যাচ্ছি না। তবে নিজেদের ঈদ বিসর্জন দিয়ে গ্রাহকদের স্বস্তি দেওয়ার জন্য কোনো কিছুই কমতি রাখেনি রেস্তোরাঁ ও ক্যাফে কর্তৃপক্ষ। বাহারি খাবারের পাশাপাশি গ্রাহকদের আকৃষ্ট করতে ছিল আকর্ষণীয় অফার। কয়েক বছরের তুলনায় এবার ব্যবসাও বেশ ভালো। এই বছরে আমাদের রেসপন্স অনেক ভালো। যেমনটা দেখছেন, আমাদের রেস্টুরেন্ট ফুল, আমাদের ক্যাফে সোশিয়াল ফুল, ইচ অ্যান্ড এভরি রেস্টুরেন্ট এখন ফুল হয়ে আছে। সো ইট ইজ এ গুড রেসপন্স আমাদের গেস্টের কাছ থেকে। ঈদের সাথে রিলেটেড বা ঈদ বাঙালির যে ঈদের যেই রিলেটেড যে ফুডগুলা বাঙালিরা খায় সাধারণত, আমরা সেই রকমই বুফে রেখেছি। আমাদের জন্যই কিন্তু ওনারা এই সার্ভিসটা পাচ্ছে, ঈদে এই আনন্দটা করতে পারছে আমাদের জন্যই। সো ওনাদেরকে এই আনন্দটা দেওয়ার মধ্যেও একটা শান্তি আছে। ঈদ শুধু একটি ধর্মীয় উৎসবই নয়, সম্প্রীতি আর ভ্রাতৃত্ব শেখার গুরুত্বপূর্ণ উপলক্ষ। এই উৎসবের মাধ্যমে ভালোবাসা, আনন্দ, সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হবে। নতুনভাবে পরিসর বৃদ্ধি পাবে পরিবারের সব বয়সীদের মধ্যে। আজকের এই দিনে এমনটাই প্রত্যাশা সবার। সানি মৃধা, এখন, ঢাকা। গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ঈদ উপলক্ষে সোমবার রাত 9টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতাদের সাথে ভার্চুয়ালি ঈদ শুভেচ্ছা বিনিময়ের সময় এই নির্দেশ দেন তিনি। এ সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালেদা জিয়ার পাশেই ছিলেন। দলটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির 8 সদস্য। চেয়ারপারসনের উপদেষ্টা ও সিনিয়র নেতারাও এই সময় উপস্থিত ছিলেন। খালেদা জিয়া বলেন, বিএনপির নেতাকর্মীদের দীর্ঘদিনের ত্যাগ ও সংগ্রাম বৃথা যায়নি এবং যাবেও না। দীর্ঘ 7 বছর পর পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করেছেন সাবেক এই প্রধানমন্ত্রী। বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করেন 1 কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশি,
যাদের পাঠানো কষ্টার্জিত অর্থে চাঙ্গা হয় দেশের অর্থনীতি ও রিজার্ভ। বিদেশের মাটিতে এবার কিভাবে কাটলো সেই রেমিটেন্স যোদ্ধাদের ঈদ? সৌদি আরব ও কাতার প্রবাসীদের ঈদ উদযাপনের বিস্তারিত থাকছে আনোয়ার হোসেন মামুনের তথ্যচিত্রে। এক মাস সিয়াম সাধনার পর সারা বিশ্বে উদযাপিত হলো মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। এখনও বইছে ঈদের আমেজ। মুসলিম উম্মাহ ঈদ আনন্দে মাতোয়ারা হলেও কেমন কাটলো বিশ্বের বিভিন্ন দেশে থাকা 1 কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশিদের ঈদ, যাদের পাঠানো ঘাম ঝরানো অর্থ বা রেমিটেন্সে ঘুরে দেশের অর্থনীতির চাকা? সেই রেমিটেন্স যোদ্ধাদের মন কি স্পর্শ করতে পেরেছে ঈদ আনন্দ? আমরা যারা প্রবাসে আছি আমাদের আনন্দ বলতে কিছু নেই। আমরা সবসময় দেশের জন্য দেশে থাকতে সবসময় সব ফ্যামিলির সাথে ঈদ করতাম, অনেক ভালো লাগতো। সৌদি আরবে 8 বছর আসছি, আর ওমানে 2 বছর ছিলাম। সৌদি আরব থেকে যাইতে পারি না, বাংলাদেশে ঈদ করতে পারি না, 10 বছর হয়েছে। বাংলাদেশে ঈদকে খুব মিস করি, বাংলাদেশে সেমাই খাওয়া হয় না, খুব মিস করি। আর পরিবারের সুখের জন্যই বাংলাদেশে যাওয়া হয় না। বছরের পর বছর পরিবার পরিজনের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ করতে না পারার এমন আক্ষেপ মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, কাতার সহ বিশ্বের সব প্রান্তে থাকা প্রবাসীদেরই। প্রতিটি ঈদেই দেশের পুরনো স্মৃতি মনে করে আবেগ আপ্লুত হয়ে পড়েন। ছোটবেলা যেভাবে ঈদগুলা কাটাইছি দেশের মাটিতে, আমরা প্রবাসে তো যদিও বাংলাদেশকে সবসময় আমরা বুকে ধারণ করি, বাংলাদেশের মতন ঈদের আনন্দ বিদেশের মাটিতে নেই, তবুও আনন্দ সাথে থাকতে হয়। 23টি বছর প্রবাসে কাটিয়ে দিলাম, কিন্তু 23 বছরের ভিতরে অনেকবারই দেশে যাওয়া হয়েছে, ঈদের আনন্দ নেওয়া হয়। সেই ছোট্টবেলায় ঈদের আনন্দ কথাগুলো মনে পড়ে। দূরপ্রবাসী থেকেও সেই আনন্দগুলো অনেক সময় ইচ্ছা করলেও কাটাইতে পারে। প্রবাসে জীবিকার তাগিদে ছুটতে গিয়ে এভাবেই নিজের শখ আর আনন্দ বিসর্জন দিচ্ছেন প্রবাসীরা। পরিবার আর দেশের অর্থনীতিতে বড় অবদান রেখে চললেও মাতৃভূমির কাছে খুব একটা চাওয়া নেই তাদের। দেশে ফিরে শুধুই পরিবার ও সরকারের কাছে প্রাপ্য সম্মানটুকুর প্রত্যাশা রেমিটেন্স যোদ্ধাদের। এখন বিশ্ব। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী 50 বছরে রাজধানী ঢাকার আয়তন বেড়েছে 16 গুণ। পাল্লা দিয়ে বৃদ্ধি পেয়েছে ঢাকার জনসংখ্যা। বর্তমানে বিশ্বের 7ম জনবহুল শহর ঢাকা। আর সংখ্যানুপাতিক হারে বছরের পর বছর যেভাবে এই শহরে মানুষও বসবাস করছে, তাতে শঙ্কা রয়েছে ভয়াবহ দুর্যোগের। তাই ঢাকা বিকেন্দ্রীকরণ বা রাজধানী স্থানান্তর ছাড়া বিকল্প কিছু দেখছে না নগর পরিকল্পনাবিদরা। রকিবুল রাহাতের প্রতিবেদনে বিস্তারিত। খ্রিস্টাব্দে মুঘল সুবাদার ইসলাম খান চিশতি বাংলার রাজধানী ঢাকায় স্থানান্তর করে। তখন শহরের ঠিক উত্তর প্রান্ত ঘিরে এই মীর জুমলা গেট স্থাপন করা হয় ঢাকাকে বহির্শত্রুর হাত থেকে রক্ষা করতে। তবে বর্তমানে এটি শহরের ঠিক প্রাণকেন্দ্রে। এ থেকেই বোঝা যায় ঢাকার বিস্তৃতি বেড়েছে পূর্ব থেকে পশ্চিমে, উত্তর থেকে দক্ষিণে। ঢাকার আয়তন এবং জনসংখ্যা নিয়ে কিভাবে শহর ঢাকা মেগা সিটিতে রূপান্তর হলো তা জানবো আজকের প্রতিবেদনে। তবে সম্প্রতি পুরান ঢাকার এক খনন কার্যে 1430 সালের প্রাসাদ বা দুর্গের নিদর্শন মিলেছে। চমকপ্রদ এমন স্থাপনা দেখে প্রত্নতাত্ত্বিক ও গবেষকরা ধারণা করছেন খ্রিস্টপূর্ব 5ম থেকে 2য় শতকে ঢাকা অঞ্চলে জনপদ ছিল। সে হিসাবে ঢাকার বয়স 2500 বছরের বেশি। আমরা বরং রাজধানী ঢাকার পত্তন পরবর্তী সময়ে হাঁটি। মোগল আমলে ঢাকার মূল নগরীর বিস্তৃতি ছিল বুড়িগঙ্গা বরাবর 7 থেকে 10 মাইল এবং অভ্যন্তরভাগে 2.5 মাইল পর্যন্ত। নদীকেন্দ্রিক নগরের প্রমাণ মেলে ছোট কাটারা, বড় কাটারা, লালবাগ দুর্গের মতন স্থাপনায়।
ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে রাজধানীর মর্যাদা না থাকলেও জাদুর শহর ঢাকা সমৃদ্ধি লাভ করে বাণিজ্যিকভাবে। 1905 সালে ব্রিটিশ সরকারের বঙ্গভঙ্গ সিদ্ধান্ত কার্যকরের পর পূর্ব বাংলা ও আসাম প্রদেশের রাজধানী হিসাবে ঢাকার প্রশাসনিক গুরুত্ব নাটকীয়ভাবে বৃদ্ধি পায়। মানুষের বসবাস বেড়ে যায় এই অঞ্চলে। 1910 সালে ঢাকায় বসবাস করতেন 1,59,000 মানুষ, 1951 সালে 2,71,000-এর মতো, আর 1970 সালে ঢাকার জনসংখ্যা 9 গুণ বেড়ে পৌঁছায় প্রায় 18 লাখে। মানুষের বসবাসের সাথে পাল্লা দিয়ে স্বভাবতই রাজধানী ঢাকার আয়তনও বৃদ্ধি পায়। স্বাধীনতার আগে 1951 সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাজধানীর আয়তন ছিল মাত্র 72.52 বর্গ কিলোমিটার। 1961 সালে তা দাঁড়ায় 90.65 বর্গ কিলোমিটারে। আর স্বাধীনতার পর 1974 সালে ঢাকার সীমানা দাঁড়ায় 103.6 বর্গ কিলোমিটারে। বর্তমানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের অবিভক্ত ঢাকার আয়তন 1,683.5 বর্গ কিলোমিটার। 1990 সালে এসে ঢাকা পৌর কর্পোরেশন রূপান্তরিত হয় ঢাকা সিটি কর্পোরেশনে। 2011 সালে ঢাকা সিটি কর্পোরেশনকে উত্তর ও দক্ষিণ দুই ভাগে ভাগ করা হয়, যেখানে যুক্ত করা হয়েছে শহরতলির আরও এলাকা। এতে ঢাকার গণ্ডি বুড়িগঙ্গা পেরিয়ে ছুঁয়েছে তুরাগ, বালু, শীতলক্ষ্যা নদী পর্যন্ত। আবাসন প্রকল্প তৈরি হচ্ছে গাজীপুরের টঙ্গী, নারায়ণগঞ্জের রূপগঞ্জ, উত্তরা এবং কেরানীগঞ্জের মতো ঢাকার প্রান্তিক এলাকায়। সেখানে বসবাসরতদের কাছে জানতে চাই, শহরের কেন্দ্র থেকে এত দূরে বসবাস কেন? রেগুলার অফিস আসতেছে যাচ্ছে, এখান থেকে সবাই অফিস করে, আগের মতো না, এখন যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো। হাসনাবাদের নাম হচ্ছে নেটলা। আগে তো মনে করেন সুন্দর পরিবেশ ছিল, এখন কোনো মানুষই এখন পরিবেশ নষ্ট হয়ে গেছে। হাসনাবাদ এলাকার লোক আছে, আপনার বিক্রমপুরের লোক আছে, মুন্সিগঞ্জের লোক আছে, ফরিদপুরের লোক আছে, কুমিল্লার লোক আছে, নোয়াখালীর লোক আছে, বরিশালের লোক ছিল। এদিকে ঢাকা সিটি কর্পোরেশনে যুক্ত হওয়া নতুন ওয়ার্ডের মানুষ নাগরিক সুবিধা বঞ্চিত হচ্ছেন। হোল্ডিং ট্যাক্স, পানি, বিদ্যুতের অর্থ পরিশোধ করেও পাচ্ছেন না কোনো নাগরিক সেবা। কোনো তদারকি নাই, কোনো সেবা নাই। যে আসছে সে তার মধ্যে থাকে, কোনো আসে না, খোঁজখবর নেয় না। 2025 সালে আমরা পানি নেই, কিন্তু প্রতি মাসে বিলটা আমরা দিয়ে যাচ্ছি। গত 7-8 বছর আগে সিটি কর্পোরেশনের আওতায় আছি, কিন্তু সিটি কর্পোরেশনের আওতায় থাকলে কি হবে, আমাদের কোনো নাগরিক সুবিধা কিছুই পাচ্ছি না। নগর পরিকল্পনাবিদরা বলছেন, সরকারের দুর্বলতা এবং ব্যর্থতায় নাগরিকদের ঢাকা কেন্দ্রিকতা বাড়ছে। বিকেন্দ্রীকরণ ছাড়া ভয়াবহ দুর্যোগের মুখে পড়তে যাচ্ছে পুরো শহর। ঢাকার যে বিকাশটা সেটা হচ্ছে যে অনিয়ন্ত্রিত, অপরিকল্পিত, পরিবেশকে একদমই অগ্রাহ্য করে, এবং যার ফলে এখানে যতই মেট্রো রেল করেন, আপনার পাতাল রেল, আন্ডারগ্রাউন্ড রেল, ঢাকা বাঁচবে না, দেশ বাঁচবে না। দেশকে ডুবানোর জন্য বরঞ্চ এই যে অতিমাত্রিক ঢাকা কেন্দ্রিকতা, এটা আমাদের দেশকে সাংঘাতিকভাবে ডুবিয়েছে, সামনে আরও ডুবাবে। এদিকে সম্প্রতি সংস্কার কমিশনের প্রস্তাবনায় ঢাকার বিকল্প রাজধানী গড়ার সুপারিশ করা হয়েছে। স্থানান্তরের সাথে একমত রাজুকও। সেই অনুযায়ী মহাপরিকল্পনার কথাও জানান রাজুকের প্রধান নগরবিদ। মূল সেন্ট্রাল ঢাকাকে তার চতুর্পাশে কিভাবে পরিকল্পিত নগরায়ন করা যায়, সেখানে যেমন মেট্রো রেলের বিস্তৃতি আমরা তৈরি করতেছি, 6টা মেট্রো রেলের আমরা বিস্তৃতি তৈরি করতেছি, যেটা ঢাকার আশেপাশে পর্যন্ত করিডোরকে কানেক্ট করবে। সাভার, কেরানীগঞ্জ, এদিকে রূপগঞ্জ, এগুলিকে কানেক্ট করে তাহলে ঢাকামুখী স্রুটটাকে বিভিন্ন দিকে সেন্ট্রালাইজ তৈরি করে দেয়। মানুষের অর্থনৈতিক কারণ ছাড়াও সামাজিক কারণেও ঢাকার জনসংখ্যা ও আয়তন বৃদ্ধি পাচ্ছে বলে অভিমত পপুলেশন সায়েন্সেসের এই অধ্যাপকের। রাজধানী স্থানান্তরের প্রশ্নে অন্য দেশের মতো প্রশাসনিক এবং বাণিজ্যিক রাজধানী গঠনের পরামর্শ দেন তিনি। ঢাকার বাইরে বিকল্প রাজধানী যে চিন্তা করা, সেটি কিন্তু আমরা এখনো চিন্তা করছি না। গুণগত জীবন তাদের হবে কিনা সেগুলো যদি নিশ্চিত না করতে পারি, তাদের শিক্ষা, সংস্কৃতি, অন্যান্য যে সেবাগুলো রয়েছে সেগুলো যদি না করতে, তাহলে আমরা ওই বিশ্ব মানদণ্ডে যেটি রয়েছে, যে নগরের যে মানদণ্ড, বৈশ্বিক সিটিগুলোর যে সূচকে, এই সূচকে আমরা পিছিয়ে থাকবো। দেশের মোট আয়তনের 1% ভূমি নিয়ে গঠিত ঢাকা মহানগরে মোট জনসংখ্যার 22% বসবাস করেন। এর মধ্যে প্রতি বছর বিপুল সংখ্যক মানুষ স্থায়ীভাবে ঢাকামুখী হচ্ছেন। এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং ঢাকাকে বাঁচাতে দ্রুততম সময়ের মধ্যে কার্যকরী সমাধানে পৌঁছানোর আহ্বান সবার। রকিবুল রাহাত, এখন, ঢাকা। উন্নত চিকিৎসা সেবা পেতে ভারত অথবা থাইল্যান্ডের বিকল্প হতে পারে চীনের কুনমিং। খরচও তুলনামূলকভাবে কম। শুধু তাই নয়, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে
অনুসরণ করা যেতে পারে কুনমিংয়ের আরেক শহর নুজিয়াং মডেল। রাজধানীর বংশালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে 6 জন দগ্ধ হয়েছেন। সোমবার রাত 9:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বংশালে আয়োজিত ঈদ মেলায় অস্থায়ী ফাস্ট ফুডের দোকানে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে 6 জন দগ্ধ হন। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন জানান, আহতদের মধ্যে 1 জন নারী ও 5 জন পুরুষ। এদের মধ্যে সাগর নামে একজনের শরীরে 11% ও নয়নের 7% পুড়ে গেছে। বাকিদের সাধারণ চিকিৎসা দেওয়া হয়েছে। নরসিংদীর পলাশে চোর সন্দেহে একজনকে পেটানোর ঘটনায় 2 পক্ষের সংঘর্ষে 2 ভাই নিহত হয়েছেন। গেল রাতে পলাশের ভাগদি এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার করতেতৈল গ্রামের সাকিব মিয়া ও তার ভাই রাকিব মিয়া। পুলিশ জানায়, সোমবার সকালে চোর সন্দেহে ভাগদি এলাকায় করতেতৈল গ্রামের হিমেল নামে এক যুবককে মারধর করা হয়। এর জেরে সন্ধ্যার পর 2 পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় করতেতৈল গ্রামের সাকিব ও রাকিব নামে 2 ভাই নিহত হন। তাদের শরীর ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। কিশোরগঞ্জের অল ওয়েদার সড়কের 2 পাশে দিগন্ত জোড়া সবুজের সমারোহ। বিস্তীর্ণ হাওড় অঞ্চল শত শত গরুর অবাধ বিচরণে পরিণত হয়েছে প্রাণবন্ত গোচারণ ভূমিতে। বছরের এই সময়ে বোরো ধান আবাদ ও মাছ শিকারের পাশাপাশি হাওড়ের কৃষকরা ব্যস্ত থাকেন 6 মাস মেয়াদী পশুপালনে। প্রাকৃতিক ঘাসে গবাদি পশু লালন পালনে খরচ কমায় বদলে যাচ্ছে প্রান্তিক অর্থনীতির চিত্র। মশিউর কায়াসের প্রতিবেদনে বিস্তারিত। কিশোরগঞ্জের বিস্তীর্ণ হাওড় জুড়ে গরু মহিষের বিচরণ। ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলার প্রান্তিক কৃষকরা সাধারণত গবাদি পশু লালন পালন করেন। কেউ 4-5 কিলোমিটার দূরের গ্রাম থেকে পশু হাওড়ে আনেন, কেউ বা অস্থায়ী তাঁবু বানিয়ে সেখানেই রাখেন পশুগুলো। শুকনো মৌসুমে বিস্তীর্ণ হাওড় যেন এক টুকরো নিউজিল্যান্ড। এখানকার সবুজ ঘাসকে পুঁজি করে স্থানীয় এবং জিরাতিরা গড়ে তুলেছেন ছোট বড় অসংখ্য গরুর খামার, যেখান থেকে জীবিকা আসছে বিভিন্ন শ্রেণীর মানুষের। বাথান নামে পরিচিত গবাদি পশুপালনের এই পদ্ধতি দীর্ঘদিনের। শুষ্ক মৌসুমে পানি কমে গেলে হাওরের বুকে বিভিন্ন জাতের ঘাস বেড়ে ওঠে, যা কাজে লাগিয়ে স্থানীয় কৃষকরা 6 মাস মেয়াদী গরু লালন পালন করেন। প্রাকৃতিক ঘাসের সহজলভ্যতায় খরচ কম আর পশুগুলোর স্বাস্থ্যও ভালো থাকে, ফলে অল্প বিনিয়োগে লাভবান হন কৃষকরা। 83টা গরু আমার এই খামারের মধ্যে, আমরা ঘাস খাওয়াই, ঘাসের উপরে সব নির্ভর। ঘাসটা মনে করি না, আমরা আগে কেতালি মধ্যে পানি দিছি, পানি দেওয়ার পর মনে করেন সার দিছি, সার দেওয়ার পর গাছটা উৎপন্ন করছি গরুর খাওয়ার জন্য। ঘাসের দিকে গাইতে আনছি, ঘাস নিয়ে গরুর খাওয়াই, এদিন খাওয়াইলে গরুর স্বাস্থ্য বাড়াতে। ধান খাও, পিত খাও, এটা কম লাগে আর কি, সেটা আমাদের খরচ হয় না, একটা খরচ হয় না, সেই জন্য আমরা একটা গরু বেচলে লাভবান থাকি আর কি। 15-20টাই গরু আছে, তাই মেশিন কিনে নিয়ে আসলাম। হাওরের ঘাস দিয়ে এবারও অনেক লাভবান আছি, ওদের সামনে আনলা দিলে আরো বেশি গরু থাকবে। বর্ষা মৌসুমে হাওরে গবাদি পশু পালন কিছুটা কমে যায়। এ সময় প্রায় 10,000 টন দুধ আর 4,700 টন মাংস উৎপাদিত হয়। তবে জানুয়ারি থেকে মে মাস শুষ্ক মৌসুমের এই সময়ে দুধের উৎপাদন বেড়ে দাঁড়ায় 14,000 টন আর মাংসের উৎপাদন দাঁড়ায় 6,000 মেট্রিক টন। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে, নিরাপদ উপায়ে দুধ ও মাংস উৎপাদনে কৃষকদের পরামর্শ ও সহায়তা দেওয়া হচ্ছে।
প্রচুর এখন এখানে প্রাকৃতিক ঘাস পাওয়া যায়। এই ঘাসগুলো খেয়ে আমাদের এই গরুগুলার স্বাস্থ্য এবং দুধ উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। আমরা প্রাণী সম্পদ বিভাগ থেকে সবসময় তাদের সাথে আছি। কিশোরগঞ্জের উৎপাদিত দুধ ও মাংসের 15% আসে হাওর অঞ্চল থেকে। এই অঞ্চলের প্রাণী সম্পদ নির্ভর অর্থনীতি দিন দিন আরও বিকশিত হচ্ছে, যা একদিকে স্থানীয় কৃষকের জীবনমানের উন্নয়ন ঘটাচ্ছে, অন্যদিকে দেশের খাদ্য নিরাপত্তায় রাখছে গুরুত্বপূর্ণ অবদান। মশিউর কায়েস, এখন কিশোরগঞ্জ। মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহে মেহেরপুরে ক্ষতির মুখে পড়েছেন আম চাষিরা। শুকিয়ে ঝরে যাচ্ছে আমের মুকুল ও গুটি। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মুছাহিদ আল মুন্না। মুন্না, এরকম একটা মুহূর্তে আমের মুকুল ও গুটি পড়ে যাওয়া ঠেকাতে কৃষি বিভাগ থেকে কি কোনো পরামর্শ দেওয়া হচ্ছে, কিংবা কৃষকরা কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন? গালিব, আপনাকে আমি জানিয়ে রাখি, আমের জন্য বিখ্যাত মেহেরপুর জেলা। বিশেষ করে মেহেরপুরের হিমসাগর, ল্যাংড়া, বোম্বাই এবং আমরুপালি জাতের আমের কদর রয়েছে সারা দেশ জুড়েই। তবে চলমান যে তাপ প্রবাহ, বিশেষ করে চৈত্র মাসের শুরু থেকেই মেহেরপুরের তাপমাত্রার পারদ কিন্তু বাড়তে শুরু করেছে। ইতিমধ্যে প্রায় 40 ডিগ্রির কাছাকাছি মেহেরপুরের তাপমাত্রা ঠেকেছে। এর ফলে সবচাইতে বেশি দুশ্চিন্তায় রয়েছে আম চাষিরা। বিশেষ করে যাদের আমের বাগান রয়েছে তাদের কিন্তু এই হিট বা তাপদাহ দুশ্চিন্তার বড় কারণ। তার কারণ অতিরিক্ত খরার কারণে আম কিন্তু ছোট ছোট আমগুলো কিন্তু ঝরে মাটিতে পড়ে যাচ্ছে। তবে কৃষি বিভাগ এই আমের গুটি ধরে রাখার জন্য চাষিদেরকে, বাগানীদেরকে এবং আম যারা ব্যবসায়ী তাদেরকে নানান ধরনের পরামর্শ দিচ্ছে। বিশেষ করে আমের গাছের গোড়াতে তারা কৃষি বিভাগ পানি দিয়ে ভিজিয়ে রাখতে বলছে। পাশাপাশি বিভিন্ন ধরনের স্প্রের মাধ্যমে আমের গুটি পরিচর্যা করার পরামর্শ দিচ্ছে। এবং কৃষি বিভাগের পরামর্শে মেহেরপুরের যারা আম চাষি তারা কিন্তু বিভিন্ন বাগানগুলিতে ইতিমধ্যে পরিচর্যা শুরু করেছে। যদিও মুকুলের শুরু থেকেই তারা পরিচর্যায় ব্যস্ত রয়েছে। বিশেষ করে যেগুলা হিমসাগর আম বা বোম্বাই আম, এগুলো কিন্তু ঝড়ে বেশি, যার ফলে এই সমস্ত জাতের আমগুলোকে কিন্তু বেশি বেশি পরিচর্যা করছে চাষিরা। আমি যদি আপনাকে জানিয়ে রাখি, মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব মতে চলিত মৌসুমে মেহেরপুর জেলায় প্রায় 2366 হেক্টর জমিতে আমের বাগান রয়েছে। সেখানে আমের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 38,298 মেট্রিক টন আম। এর মধ্যে আপনাকে আরেকটু বিষয় জানিয়ে রাখি, মেহেরপুরে কিন্তু সবচেয়ে বেশি বাগান রয়েছে হিমসাগর জাতের আমের। প্রায় 750 হেক্টর জমিতে কিন্তু মেহেরপুরে হিমসাগর আমের বাগান রয়েছে। এবং এই হিমসাগর আম কিন্তু গত কয়েক বছর ধরেই দেশের বাইরে রপ্তানি করা হচ্ছে। গত বছর মেহেরপুরে 50 টন হিমসাগর আম ইউরোপীয় ইউনিয়নভুক্ত বিভিন্ন দেশে রপ্তানি করা হয়েছিল। আমি কৃষি বিভাগের সাথে কথা বলেছি, চলিত মৌসুমে কিন্তু প্রায় 100 টন আম রপ্তানির লক্ষ্যমাত্রা রয়েছে। আরেকটু বিষয় আপনার জানিয়ে রাখি, মেহেরপুরে যে 38,298 মেট্রিক টন আম উৎপাদন হবে, আমি প্রতি টন আমের যদি 66,000 টাকা বাজার মূল্য ধরি, তবে মেহেরপুর জেলায় এবার প্রায় 250 কোটি টাকার আম উৎপাদন হবে। গালিব, এই ছিল আমার কাছে আমের সর্বশেষ পরিস্থিতি। ঢাকা থেকে চীনের সবচেয়ে কাছের প্রদেশ ইউনান। আকাশপথে মিয়ানমার পেরুলেই ইউনানের রাজধানী কুনমিং। চির বসন্তের শহর কুনমিংকে তৈরি করা হচ্ছে বাংলাদেশের রোগীদের জন্য চিকিৎসা হাব হিসেবে। ইউনানের আরেক শহর নুজিয়াং হতে পারে বাংলাদেশের জন্য দারিদ্র্য দূরীকরণের রোল মডেল। পাহাড়ের কোল ঘেঁষা ইউনান প্রদেশে ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরেছেন নাইম আবির।
বিখ্যাত। বিশাল অবকাঠামো আর আধুনিক সরঞ্জামে সজ্জিত এই হাসপাতালটি তৈরি হয়েছে 2017 সালে। জানা গেল শুধু 2024 সালে সফলভাবে 20টি হার্ট ট্রান্সপ্লান্ট হয়েছে চীনের সেরা আঞ্চলিক মেডিকেল সেন্টারের স্বীকৃতি পাওয়া হাসপাতালটিতে। দেখা হলো এখানে চিকিৎসা নিতে আসা পাবনার রিপন মিয়ার ছেলে ইয়ামিন আর কিশোরগঞ্জের সাজিদের সঙ্গে। দুজনেই হার্টের সমস্যা নিয়ে এসেছে কুনমিংয়ের এই হাসপাতালে। জানলাম উন্নত চিকিৎসা, অতিরিক্ত ওষুধের ব্যবহার না থাকা ও চীনা নাগরিকের সমান খরচ নেয় চেন্নাই, দিল্লি, বেঙ্গালুর, ব্যাংককের চেয়ে 30 থেকে 40% কমেই এখানে চিকিৎসা নিতে পারবে বাংলাদেশের রোগীরা। হাসপাতাল থেকে ফেরার পথে দিয়াঞ্চি লেক। তিন দিকেই পাহাড় ঘেরা লেকটিতে মন পড়ে আছে এখনো। চুল ছুঁয়ে যাওয়া পাখির উড়ান, কখনো আকাশে কখনো জল কেলিতে ব্যস্ত তারা। পর্যটকদের আনন্দ দিতেই যেন তাদের সব আয়োজন। ইউনান প্রদেশের সবচেয়ে বড় এই লেক ঘিরে 2400 মিটার লম্বা হাইগেং বাঁধ। মনে হলো স্প্রিং সিটি কুনমিংকে আরও প্রশান্ত করেছে দিয়াঞ্চি। দিনের শেষ ভাগে পৌঁছালাম কুনমিং রেল স্টেশনে। যেতে হবে ইউনানেরই আরেক শহর নুজিয়াং। নুজিয়াং যেতে আমাদের পাড়ি দিতে হবে প্রায় 550 কিলোমিটার পথ। প্রথম 328 কিলোমিটার হাই স্পিড ট্রেনে ডালি, আর ডালি থেকে আরও 200 কিলোমিটার সড়ক যাত্রা। রেল স্টেশনে ঢুকেই আমাদের চোখ ছানা পড়া। বিমানবন্দর থেকে কোনো অংশে কম নয় এই স্টেশন। এখন যে জায়গাটিতে আছি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, খুবই ক্রাউডি একটা জায়গা। অর্থাৎ এই জায়গাটি হচ্ছে কুনমিং রেল স্টেশন। কুনমিং রেল স্টেশন আসলে দেখলে মনে হবে এটি কোনো রেল স্টেশন নয়, এটি বরং ঢাকা বিমানবন্দর অথবা অন্য কোনো একটি বাংলাদেশের বিমানবন্দরের মতো মনে হবে। আমাদের চোখে মুখে 200 কিলোমিটার গতিতে ছুটে চলা বুলেট ট্রেন ভ্রমণের দ্যুতি। চোখের পলকেই ট্রেন এলো স্টেশনে। সিট মিলিয়ে নিয়ে বসে যেতেই শুরু হলো স্বপ্নযাত্রা। খেয়াল রাখছিলাম ট্রেনের গতি। 200 না ছুলেও 150 থেকে 199 গতিতে ওঠানামা যেন রোমাঞ্চের জন্ম দিচ্ছিল। গতির তারা আর ইউনানের সৌন্দর্য দেখে পেরিয়ে গেল 2 ঘন্টা। উচ্চ গতির ট্রেন এসে থামল ডালিতে। নুজিয়াং যেতে আরো 200 কিলোমিটার ছুটতে হবে আমাদের। প্রশস্ত সড়ক, মাইলের পর মাইল জুড়ে টানেল। সবাই ছুটছে, তবু যেন আশ্চর্য এক নীরবতা। কারো নিঃশ্বাসের শব্দ টের পাবার জো নেই। নুজিয়াংয়ে বৃষ্টি স্বাগত জানালো আমাদের। 5 ডিগ্রি তাপমাত্রার সঙ্গে আমাদের সকাল শুরু। মিয়ানমার সীমান্ত লাগোয়া নুজিয়াং দেখে বুঝলাম ইউনান নামের সার্থকতা। চীনা ভাষায় ইউনানের বাংলা দক্ষিণের মেঘ। সত্যি মেঘের গর্ভেই যেন পুরো ইউনান প্রদেশ। নুজিয়াংয়ে প্রায় 5.5 লাখ মানুষের বাস, যার মধ্যে 3 লাখেরও বেশি ক্ষুদ্র নৃগোষ্ঠী। ঠিক কিভাবে পাহাড়ি জনগোষ্ঠীকে দারিদ্র্যের অভিশাপ থেকে মুক্তি দিয়েছে চীনা সরকার, তা দেখতেই আমরা নুজিয়াং পভার্টি রিডাকশন সেন্টারে হাজির। এখানে তুলে ধরা হয়েছে কিছুদিন আগেও পাহাড়ি জাতিগোষ্ঠীর জীবন ঠিক কেমন ছিল, দীর্ঘ বিবর্তনে তারা কিভাবে মুক্তি পেয়েছে দারিদ্র্যের অভিশাপ থেকে। জাদুঘর থেকে বেরিয়ে এবার আমরা পৌঁছালাম সেই সব নৃগোষ্ঠীর কাছে। দেখতে চাই পুনর্বাসন কেন্দ্রে তাদের জীবন মানে কি পরিবর্তন এসেছে। পুরো লুসুই সিটি জুড়েই গড়ে তোলা হয়েছে এই পুনর্বাসন কেন্দ্রটি। প্রবেশ করতেই ভেসে এলো একসঙ্গে অনেক মানুষের গানের আওয়াজ। শব্দের উৎস খুঁজতেই দেখি একটি স্কুল, যেখানে বৃদ্ধ নারী পুরুষ একসাথে মজা করে পড়াশোনা করছেন। শব্দের সঙ্গে মেলাচ্ছেন ছবি, লিখছেন নিজের নাম। নৃগোষ্ঠীদের জীবনমান উন্নয়নের রেশ কাটতে না কাটতেই পৌঁছালাম নুজিয়াং ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউটে। পাহাড়ের পাদদেশে গড়ে ওঠা ক্যাম্পাস যেন ছবির মতো সুন্দর। প্রায় 3000-এর মতো শিক্ষার্থী এই কলেজের। একেবারে হাতে কলমে পড়াশোনা হয় এখানে। নার্সিং বিভাগটি যেমন আস্ত হাসপাতাল, তেমনি ট্যুরিজম বিভাগটি হোটেলের মতো। আবার নাটকের বিভাগটি পুরোদস্তুর থিয়েটার। চা কফি তৈরি করা থেকে পরিবেশন করার নিয়মও শেখানো হচ্ছে এখানে।
আমরা পুরো স্কুলটি ঘুরে দেখেছি এবং একেবারে যদি বলতে চাই যে পাহাড়ের পাদদেশে এই স্কুলটি অবস্থিত, অপরূপ সৌন্দর্য এবং একই সাথে চমৎকার বাতাস, পুরো এই ক্যাম্পাসটির আবহ অসাধারণ এক কথায়। নুজিয়াং ভোকেশনাল কলেজের নাটকের শিক্ষার্থীদের সঙ্গে জমে গেল বন্ধুত্ব। তাদের সঙ্গে আমাদের যোগ দিতে আহ্বান করল। আমরাও হয়ে গেলাম তাদের ক্ষণিকের সতীর্থ। কি ভীষণ সরল জীবন তাদের, চোখে জলজল করছে সুন্দর আগামী। বিদায় বেলায় সেই চোখেই মন খারাপের মেঘ। মন ভালো নেই আমাদেরও, বিদায় জানাতে হলো নুজিয়াংকে। পরের গন্তব্য সিচুয়ান। আন্তর্জাতিক প্রসঙ্গ, ঈদের দ্বিতীয় দিন গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেছে আরও 34 ফিলিস্তিনির। এ নিয়ে গেল দুদিনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 98 জনে। অবরুদ্ধ উপত্যকাটিতে হামলার পাশাপাশি অভিযানের তীব্রতাও বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। এবার রাফা শহরের দক্ষিণ প্রান্ত থেকে বাসিন্দাদের সরে যেতে বাধ্য করছে ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগ। ইসরায়েলি প্রধানমন্ত্রীর নির্দেশে গেল 3 সপ্তাহ ধরে গাজায় বন্ধ আছে ত্রাণ সরবরাহ। একের পর এক হাসপাতাল ধ্বংস হওয়ায় বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন অসংখ্য ফিলিস্তিনি। ব্যথা উপশমকারী ওষুধ ফুরিয়ে যাওয়ায় ন্যূনতম স্বাস্থ্যসেবাও দিতে পারছে না চিকিৎসকরা। এদিকে অস্ত্রবিরতির শর্ত অমান্য করে আবারও লেবাননের বৈরুতে হামলা চালিয়েছে ইসরায়েল। অন্যদিকে লোহিত সাগরের কামারন দ্বীপে ইয়েমেনের হুতিদের ঘাঁটিতে পরপর 2টি অভিযান চালিয়েছে ইসরায়েলের মিত্র দেশ যুক্তরাষ্ট্র। এর আগে ইয়েমেনি এই সংগঠনকে সতর্ক করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের জাহাজে হামলা বন্ধ না হলে চরম পরিণতি ভোগ করতে হবে হুতিদের। পারমাণবিক চুক্তি ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোমা হামলার হুমকির জবাবে পাল্টা হুঁশিয়ারি দিল ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হুঙ্কার দিয়ে বলেছেন, ওয়াশিংটন সহিংসতার সূত্রপাত ঘটালে কঠিন জবাব দেবে তেহরান। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। ইরানকে বোমা মেরে উড়িয়ে দেয়া সহ বাণিজ্যিক অবরোধের হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন করে পারমাণবিক চুক্তির বিষয়ে হোয়াইট হাউসের পাঠানো প্রস্তাব তেহরান প্রত্যাখ্যান করায় রোববার এই হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট। এরপর থেকে চিরশত্রু ইরান মার্কিন উত্তেজনা তুঙ্গে। এই অবস্থায় সোমবার পাল্টা হুমকি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও। বললেন, ট্রাম্প সত্যি এমনটি করলে যুক্তরাষ্ট্রকেও কঠিন পরিণতির মুখোমুখি হতে হবে। ملت‌های دنیا عصبانی اند، ناراحتند تا اونجایی که اطلاع دارن از بسیاری از مسائل، از جنایات کشورهای دنیا، ملت‌های دنیا اطلاع ندارن। মার্কিন শক্তিকে বুড়ো আঙুল দেখিয়ে এভাবে এগুচ্ছে ইরান। মিত্র এবং নিজেদের নিরাপত্তার স্বার্থে যে কোনো বিদেশি হুমকির মোকাবিলায় অস্ত্র ভাণ্ডারও সমৃদ্ধ করছে তেহরান। প্রথম মেয়াদে ক্ষমতায় থাকাকালে ইরান ও 6 বিশ্বশক্তির মধ্যে 2015 সালে হওয়া পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি তেহরানের উপর চাপিয়ে দেন ব্যাপক নিষেধাজ্ঞাও। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। এবারে খেলার খবর। আইপিএলে আজ মাঠে নামছে লখনৌ সুপার জায়ান্টস ও পাঞ্জাব কিংস। 2 দলের ম্যাচটি শুরু হবে রাত 8টায়। এবারে আসরে এখন পর্যন্ত 2টি ম্যাচ খেলেছে লখনৌ। প্রথমটি হারলেও দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে ঋষভ পান্তের দল। নিজেদের তৃতীয় ম্যাচে বড় ব্যবধানে জিতলে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার সুযোগ থাকবে লখনৌর সামনে। অন্যদিকে টুর্নামেন্টে একটি ম্যাচ খেলেছে পাঞ্জাব কিংস। সে ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে জয় পেয়েছে শ্রেয়াস আয়ার। মূলত ব্যাটারদের পারফরমেন্সের উপরে ভর করে এই 2 পয়েন্ট পায় পাঞ্জাব কিংস। এখন সকালে শিরোনামগুলো আরও একবার। অলিগলিতে ব্যানার ফেস্টুনে ঈদ উৎসবে রাজনৈতিক রং, নতুন উদ্যম ও ছকে ভোটের মাঠ গোছাতে ব্যস্ত দলগুলো। বিএনপি নেতাদের সঙ্গে খালেদা জিয়ার ঈদ শুভেচ্ছা বিনিময়, ভোটের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ। আয়তনের সাথে পাল্লা দিয়ে বাড়ছে রাজধানীর জনসংখ্যা, ভয়াবহ দুর্যোগের সংখ্যা, বিকেন্দ্রীকরণ অথবা রাজধানী স্থানান্তরের তাগিদ। মূল সেন্ট্রাল ঢাকাকে চতুর্পাশে কিভাবে নগরায়ণ পরিকল্পিত নগরায়ণ করা যায়, সাভার
কেরানীগঞ্জ, এদিকে রূপগঞ্জ, এগুলিকে কানেক্ট করে তাহলে ঢাকামুখী স্রুটটাকে বিভিন্ন দিকে সেন্ট্রালাইজ তৈরি করা যায়। এবং হাওড়ের জমি উর্বর গোচারণ ভূমি, মৎস্য চাষ ও আবাদের পাশাপাশি পশুপালনে বদলে যাচ্ছে প্রান্তিক অর্থনীতি। এই ছিল এখন সকালের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।